তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, হাই সেক্টের লোকেরা ওয়েই প্যালেস দখল করতে চেয়েছিল। সেই সময় অ্যাডিন জিভ এসে ওয়েই প্যালেসের ডিসাইপলদের ওপর অ্যাট্যাক করে, কিন্তু সুনিয়া সেখানে এলচান আর লিউর সঙ্গে উপস্থিত ছিল। সেই তিনজন মিলে নাজিয়াকে মেরে ফেলে। এরপর হাই সেক্টের লিডার উ ফং, টিংফ্যাং আর বাকি সব ডিসাইপলদের ওপর অ্যাট্যাক করে। কেউই তাকে হারাতে পারছিল না, কারণ সে তার ওয়াটার ওয়েস্ট ব্যবহার করে আক্রমণ করছিল, যা দিয়ে সে মানুষের শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় জুয়াং। সে সবাইকে হিল করে দেয় এবং শেষ পর্যন্ত উ ফংকে মেরে ফেলে। এরপর আমরা দেখি টিংফ্যাং আর বাকি সবাই জুয়াংকে দেখে খুবই খুশি হয়। টিংফ্যাং তাড়াতাড়ি জুয়াংয়ের কাছে এসে জিজ্ঞেস করে, সিস্টার, আপনি একটু আগে কোন মুভমেন্ট ব্যবহার করেছিলেন যেটা দিয়ে আপনি উ ফংকে মেরে ফেললেন? সেই মুভটা অসাধারণ ছিল। যদি আমি এটা শিখে ফেলতে পারি, তাহলে আমি মাউন্টেন অ্যান্ড সি ইমমর্টাল রিয়েলমের অনেক সেক্ট ধ্বংস করে দিতে পারবো। তখন জুয়াং জিজ্ঞেস করে, তুমি কোন মাউন্টেন অ্যান্ড সি ইমমর্টাল রিয়েলমের কথা বলছো? এরপর কোং ইয়াং বলে, সিস্টার, আপনি যে নোংরা মনস্টারটাকে মারলেন সেটা মাউন্টেন অ্যান্ড সি ইমমর্টাল রিয়েলম থেকেই এসেছিল। কি ইউও তখন সবাইকে জানায় যে মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমের গোনেক সেক্ট এখন ওয়েই প্যালেসে অ্যাট্যাক করছে, কারণ তারা জেনে গেছে যে ওয়েই প্যালেসের পুরনো অ্যানসেস্টার জাং বাইসি আর বেঁচে নেই, আর আপনিও এখানে ছিলেন না। তাই এই মুহূর্তে ওয়েই প্যালেসের কোনো লিডার নেই। এই সুযোগে সব সেক্ট ওয়েই প্যালেস দখল করতে চাইছে আর চারদিকে লুটপাট চালাচ্ছে। সম্ভবত ওয়েই প্যালেসের অনেক জায়গা ইতিমধ্যেই বিভিন্ন সেক্ট লুট করে নিয়েছে। ল জিয়ানো বলে, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ওয়েই প্যালেসের 12 হোলের মধ্যে এমন কোনো হোল মাস্টারের কথা আমি কখনো শুনিনি যে তার কাল্টিভেশন দিয়ে ওয়াটার ওয়েস্ট ব্যবহার করে মানুষের শরীরে বিষ ছড়িয়ে দিতে পারে। নিশ্চিতভাবেই উ ফং কোনো ইভিল টেকনিক ব্যবহার করছিল। ঠিক তখনই তারা জোরে ঘণ্টা বাজানোর শব্দ শোনে। এটা ছিল ওয়েই হলে থাকা ডেঞ্জার বেলের আওয়াজ। সঙ্গে সঙ্গে এক লোকের চিৎকার শোনা যায়, ওয়েই প্যালেসে এখন এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, যেটা থেকে আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ হয় আর এক এনার্জি ওয়েবের সঙ্গে একজন মানুষ ছিটকে যেতে থাকে। হুইশেন তাকে বাঁচাতে ছুটে যায়। টিংফ্যাং, কিং ইউ আর কোং ইয়াংও তার পেছনে যায়। এরপর আমাদের দেখানো হয় ওয়েই প্যালেস মেমোরিয়াল হল স্কোয়ার। সেখানে ওয়েই প্যালেসের ডিসাইপলরা ডিজাস্টার বেল বাজাচ্ছিল। একজন বলে, আমাকে ওয়েই প্যালেসের সব 12 হোল মাস্টারকে জানাতে হবে, আমরা সবাই খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমির সব সেক্ট আমাদের ওপর অ্যাট্যাক করতে আসছে। ঠিক তখনই সেই বেলটা কেটে ফেলা হয় আর নিচে থাকা এক ডিসাইপল চাপা পড়ে মারা যায়। সেখানে এক এল্ডারও উপস্থিত ছিল, যে এটা দেখে হতভম্ব হয়ে যায়। এই বেলটা কেটেছিল মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমির এক সেক্ট লিডার, অনলি ডিভাইন সেক্টের মাস্টার মৌ ইউনফ্যাং। সে তার 2 ডিসাইপলকে নিয়ে সেখানে এসেছিল। মৌ ইউনফ্যাংয়ের এক ডিসাইপল বলে, আমাদের মাস্টারের সবচেয়ে ঘৃণা বেলের ওপর, আর তুমি এই বেলটা 12 বার বাজিয়েছ। সত্যিই তুমি খুব বেশি শব্দ করছ। তোমাদের অ্যানসেস্টার জাং বাইসি তো আগেই মরে গেছে। তুমি যতবারই সাহায্যের জন্য বেল বাজাও না কেন, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। সে তখন সেই এল্ডারকেও ধরে বেলের দিকে ছুঁড়ে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় জাং ল সেখানে পৌঁছায় জিয়ান লি আর লিশুর সঙ্গে। জাং নিজের পাওয়ার ব্যবহার করে মো ইউনফেংয়ের এক লোককে মেরে ফেলে। লিও তখন অন্য পেটিশনারের ওপর অ্যাট্যাক করে তাকেও মেরে দেয়। এটা দেখে মো ইউনফেং পুরোপুরি অবাক হয়ে যায়। লি তখন বলে, তোমরা মাউন্টেন অ্যান্ড সি সেক্টের লোকেরা সত্যি কোনো নৈতিকতা বোঝো না। এত নিশ্চিন্তে এখানে লুট করতে চলে এসেছো। তোমরা কি জানো না যে এখন ওয়েই প্যালেস আমাদের ল্যান্ড সেক্টের আন্ডারে আছে? তোমাদের এখনই আমার মাস্টারের কাছে তার কাছে এসে তাদের অভিবাদন জানানো উচিত। ইউনফ্যাং হালকা হাসি দিয়ে বলে, আমি আশা করিনি তুমি লিঙ্ক সেক্টর হবে। শুনেছি লিঙ্ক সেক্ট এতটাই পাওয়ারফুল যে তাকে কেউ হারাতে পারে না। বার্নিং ক্রো বলে, যখন তুমি এটা আগেই জানো, তাহলে আমার বসের সামনে মাথা নত করছো না কেন? ইউনফ্যাং উত্তর দেয়, আমি দেখতে চাই তোমাদের পাওয়ার আসলে কতটা ওভারবিয়াইং। তার আগে তোমাদের আমার ট্রেজার একটু টেস্ট করতে হবে। এই বলে সে একটা স্টোন বের করে ছুঁড়ে দেয়। এটা দেখে লিও অবাক হয়ে বলে, এটা তো শুধু কাদামাটির একটা ঢেলা। কিন্তু ঠিক তখনই সেই স্টোন অ্যাক্টিভেট হয়ে যায় আর তার আকার দ্রুত বড় হতে থাকে। চোখের পলকে সেটা একটা ক্লে ডলে পরিণত হয়। এটাই ছিল ইউনফ্যাংয়ের ব্রাহ্মা আর্থ ডল। সে দ্রুত তাদের উপর অ্যাট্যাক করতে এগিয়ে আসে। তখন লি তার তিয়ান ফুটপ্রিন্টস টেকনিক ব্যবহার করে অ্যাট্যাক করে, কিন্তু অবাক করার মতো বিষয়, সেই ব্রাহ্মা আর্থ পাপেট তার টেকনিকের পাওয়ার গিলে ফেলে। এটা দেখে লিও হতভম্ব হয়ে বলে, আমার ফুটপ্রিন্ট পাওয়ার হঠাৎ করে কোথায় গেল? সে আবার ডলটার উপর অ্যাট্যাক করতে যায়। এবার তিয়ান ফুটপ্রিন্টসের সেকেন্ড ফর্ম ব্যবহার করে, কিন্তু সেই পাওয়ারটাও ব্রহ্মা আর্থ ডল গিলে ফেলে।
এটা দেখে লিশু বিস্মিত হয়ে বলে, এই ডলের এবিলিটি সত্যি খুব অদ্ভুত, এটা এনিমির সব অ্যাটাক পাওয়ার অ্যাবজর্ব করতে পারে। তখন ইউনফ্যাং গর্বর সঙ্গে বলে, এটাই আমার সেক্টর সবচেয়ে মূল্যবান ট্রেজার, এদের ব্রহ্মা আর্থ ডল বলা হয়। লু ডলটাকে ধরে পেটাতে শুরু করে, কিন্তু ডলটা তার এনার্জি অ্যাবজর্ব করছিল, যার ফলে লিও তাকে হারাতে পারছিল না। ইউনফ্যাং ব্যঙ্গ করে হেসে বলে, তুমি তো তিয়ানলেই সেক্টর ডিসাইপল, অথচ আমার এই সামান্য ডলকেও হারাতে পারছো না। এই বলে সে হেসে ওঠে। বার্নিং ক্রো এটা দেখে ভীষণ রেগে যায় এবং বলে, এই লোকটা ভীষণ অ্যারোগেন্ট। লিও তখন তার থান্ডার ফিস্ট দিয়ে ডলটার উপর অ্যাট্যাক করে, কিন্তু ডলটা সেই ফিস্ট পাওয়ারটাও অ্যাবজর্ব করে নেয় এবং লিওকে দূরে ছুড়ে ফেলে। লিও দাঁড়িয়ে বলে, তুমি সত্যি অন্যদের পাওয়ার অ্যাবজর্ব করতে বেশ মজা পাও, এবার আমি তোমাকে আমার পুরো পাওয়ার দেখাবো। এই বলে সে দ্রুত সামনে এগিয়ে যায় এবং নিজের সম্পূর্ণ পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে। ডলটা সেই বিশাল এনার্জি অ্যাবজর্ব করতে গিয়ে আর সহ্য করতে পারে না। এটা দেখে ইউনফ্যাংও ভয় পেয়ে যায়, কারণ লিওর এনার্জি এতটাই বেশি ছিল যে ব্রহ্মা আর্থ ডল আর ধরে রাখতে পারছিল না। ডলটা ক্র্যাক হতে শুরু করে। এটা দেখে লিশু আর বার্নিং ক্রো খুশি হয়ে যায়। ইউনফ্যাং বলে, স্বীকার করতে হবে এই ওল্ড ম্যানের স্পিরিচুয়াল পাওয়ার সত্যির এক্সট্রাঅর্ডিনারি, এমনকি আমার ব্রহ্মা আর্থ ডলকেও ধ্বংস করতে পারে। ঠিক তখনই ডলটা পুরোপুরি ভেঙে যায়। লিও সঙ্গে সঙ্গে ইউনফ্যাংকে একটা লাথি মারে। ইউনফ্যাং বাউন্স করতে করতে একাধিক দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে বলে, ওল্ড ম্যান, মানতেই হবে তোমার কিছু স্কিল আছে, কিন্তু আমার ব্রহ্মা আর্থ টেকনিক এতটা সিম্পল নয়। এই বলে সে অনেকগুলো মাটির টুকরো লির ওপর গিলে দেয়, আর লি একটা প্রিজনের মধ্যে বন্দী হয়ে যায়। জ্যাং মনে মনে ভাবে, এটা ডলের পাওয়ার ব্যবহার করে তৈরি ফর্ম। আপার ওয়ার্ল্ডে আসার পর জিনিসগুলো সত্যি আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে। লিও সেই প্রিজন ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু সেটা ভাঙে না। ইউনফ্যাং হেসে বলে, এটা ব্রহ্মা আর্থ সোলো হেভেনলি প্রিজন, এমনকি লেভেল 9 ইমমর্টালও এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। এই কথা বলে সে জোরে হাসতে শুরু করে। লু গম্ভীরভাবে বলে, কোনো প্রিজনই আমাকে আটকে রাখতে পারবে না। এই বলে সে মাটিতে জোরালো অ্যাট্যাক করে। তার মনে হয় প্রিজনটা শুরু তার চারপাশেই আছে। সেই অ্যাট্যাক এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়, আর তারা বেলওয়েল প্যাভিলিয়নের কোর্টইয়ার্ডে চলে আসে। কিন্তু লিও তখনও সেই হেভেনলি প্রিজন থেকে মুক্ত হয়নি। ইউনফ্যাং বলে, ওল্ড ম্যান, ব্যর্থ চেষ্টা করো না, তুমি পুরো ওয়েই ইমমর্টাল রিয়াম ধ্বংস করে দিলেও আমার হেভেনলি প্রিজন ভাঙতে পারবে না। ল জিয়াং নিজের লাইটনিং অ্যাক্টিভেট করে রেগে বলে, আমি তোমার এই বকবকানিতে বিরক্ত হয়ে গেছি। সেই ইয়াংচি লাইটনিং ছুড়ে মারে, কিন্তু ইউনফ্যাং সামহাও বেঁচে যায়। ল জিয়াং বলে, তুমি আসলে খুব দুর্বল, শুধু ব্রহ্মা আর্থ পাওয়ার দিয়ে নিজের সেক্ট চালিয়ে এসেছ। তারপর সে লিওর দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি আমার থেকে দুর্বল? তোমার কি তোমার এই মাস্টারের সাহায্য লাগবে? লিও সাহায্য নিতে অস্বীকার করে এবং বলে, আমি একাই একে ধ্বংস করব। কিন্তু জিয়াং জানত সে একা পারবে না, তাই সে নিজের এক আঙুলের পাওয়ার ব্যবহার করে সেই হেভেনলি প্রিজনের ওপর অ্যাট্যাক করে। এতে ইউনফ্যাংও আঘাত পায়, আর ব্রহ্মা আর্থ পাওয়ার একটা পিওর এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়। জিয়াং সেই পাওয়ার লিয়ের হাতে মিশিয়ে দেয়, ফলে তার হাত যে কোনো এলিমেন্টের রূপ নিতে পারে। এটা দেখে লিও বিস্মিত হয়ে বলে, সিস্টার, এটা কি? জিয়াং বলে, এই পাওয়ার দিয়ে তুমি আর্থে থাকা যে কোনো এলিমেন্টের রূপ নিতে পারবে। ক্লোজ কমব্যাট ফাইটে এই টেকনিক তোমাকে অনেক সাহায্য করবে। লিও ভীষণ খুশি হয়ে যায়। সে জিয়াংয়ের পা ধরে বলে, অ্যানসেস্টার, আপনি সত্যি আমার জন্য খুব ভালো। এই বলে সে কেঁদে ফেলে। জিয়াং তাকে এমন করতে বারণ করে। এরপর আমাদের দেখানো হয় ওয়েই মিটিং হলের সিন। সেখানে সব ওয়েই হল মাস্টার মিটিং করছিল। হঠাৎ এক ডিসাইপল আতঙ্কিত হয়ে এসে বলে, আমাদের সিল্ক প্যাভিলিয়ন ধ্বংস হয়ে গেছে, আর ইয়াওলিং রেলিক প্যাভিলিয়নও নষ্ট হয়ে গেছে। এটা শুনে সবাই দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলে, তাহলে কি আমাদের ওয়েই হল শেষ হওয়ার পথে? স্পিরিট গ্যাদারিং হলের মাস্টার চিব্যানও খুব হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই বেলওয়েল প্যাভিলিয়ন থেকে এক ডিসাইপল আসে এবং বলে, আমাদের প্যাভিলিয়ন ধ্বংস হয়নি, আমরা সফলভাবে সেটাকে রক্ষা করতে পেরেছি। এটা শুনে চিব্যান স্বস্তির সঙ্গে বলে, তাহলে পরিস্থিতি এতটা খারাপ নয়, আমাদের কাছে এখনও কিছু শক্তিশালী মানুষ আছে। কিন্তু ডিসাইপল বলে, আমাদের ওয়েই প্যালেসের লোকেরা এনিমিদের হারায়নি, ওরা ছিল ল্যান্ড সেক্টের লোকেরা, ডার্ক স্পিড হলের মাস্টার। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। মেডিসিন হলের মাস্টার জাঝু বলে, ল্যান্ড সেক্ট সত্যি এক্সট্রাঅর্ডিনারি, এখন পুরো ওয়েই রিয়েলমি তাদের টেরিটরি, তাই আমার মতে এই সিচুয়েশন ওদেরই হ্যান্ডেল করা উচিত। এটা শুনে চাংঝু ভীষণ রেগে যায়। সে ছিল ওয়েপেন হলের মাস্টার। সে বলে, আগে আমাদের ওয়েই প্যালেস পুরোপুরি নিরাপদ ছিল, যদি ল্যান্ড সেক্টর পূর্বজ জিওটো না থাকত তাহলে আমাদের অ্যানসেস্টার জ্যাং বাইসি এখনও বেঁচে থাকতেন, আর মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমের লোকেরা আমাদের কিছুই করতে পারত না। চিব্যান তাকে শান্ত করে বলে, এখন রাগ করার সময় নয়, ওয়েই প্যালেস ইতিমধ্যেই পুরোপুরি মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমের সেক্ট দ্বারা আক্রান্ত, আমাদের এই সিচুয়েশনে ফোকাস করা উচিত। ঝগড়া না করে ডিসাইপলদের বলো ল্যান্ড সেক্টকে ওয়েই মিটিং হলে ইনভাইট করতে। ঠিক তখনই বাইরে থেকে লি আশুর কণ্ঠ শোনা যায়, এর কোনো দরকার নেই, ল্যান্ড সেক্ট ইতিমধ্যেই এখানে উপস্থিত। সে এসে দাঁড়ায়। সবাই এটা দেখে হতভম্ব হয়ে যায়। এইভাবেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।
তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, কিং ইউ আগে থেকেই জু ইয়াংকে মাউন্টেন অ্যান্ড সি রেলম সম্পর্কে জানিয়েছিল। সেখানে এমন অনেক সেক্ট আছে যারা ওয়েই প্যালেস দখল করতে চায়। সেই সময় হেভেনলি মাউন্টেন সেক্টের মাস্টার ইয়ান ফাং এসে পৌঁছায় বেল প্যাভিলিয়নে। সে এক এল্ডারকে মারার চেষ্টা করেছিল, কিন্তু লিউ তার সঙ্গে ফাইট শুরু করে। তখন ইয়ান ফাং নিজের ব্রাহ্মা আর্থ টেকনিক ব্যবহার করে, যার ফলে লিউ একটা প্রিজনের ভেতরে বন্দী হয়ে যায়। কিন্তু জু ইয়াং খুব সহজেই ইয়ানফাংয়ের সঙ্গে সেই প্রিজনটাও ধ্বংস করে দেয়। এইসব দেখে ওয়েই প্যালেসের সব হলমাস্টার খুব চিন্তিত হয়ে পড়ে। এখন তাদেরও মনে হতে থাকে যে এই সিচুয়েশনে একমাত্র তিয়েনলিং সেক্টই তাদের সাহায্য করতে পারে। ঠিক তখনই জু ইয়াং নিজেও মিটিং হলে এসে পৌঁছায়। এরপর আমরা দেখি জু ইয়াংকে দেখেই চিবান হঠাৎ হাঁটু গেড়ে বসে তাকে সম্মান জানায়, কারণ এখন জু ইয়াংই তাদের প্যালেস লর্ড। এটা দেখে চাংজু রেগে গিয়ে চিবানকে বলে, তুমি এসব কি বলছো? আমাদের ওয়েই প্যালেসের একমাত্র প্যালেস লর্ড হলেন জ্যাংবাসী, তার জায়গা কেউ নিতে পারে না। জিয়াং তখন ধীরে ধীরে থ্রোনের দিকে এগিয়ে যাচ্ছিল। চিবান জিয়ানজুকে সতর্ক করে বলে, তোমাকে কেয়ারফুল থাকতে হবে। ওয়েই প্যালেসের কমান্ড টোকেন আর সুপ্রিম ট্রেজার দুটোই এখন অ্যানসিস্টার জু ইয়াংয়ের হাতে। এই দুই ট্রেজার থাকার কারণেই এখন জু ইয়াং আমাদের প্যালেস লর্ড। এরপর জু ইয়াং গিয়ে থ্রোনে বসে পড়ে। চাংজু ছাড়া বাকি সব হল মাস্টাররা জু ইয়াংয়ের সামনে হাঁটু গেড়ে বসে তাকে রেসপেক্ট দেয়। চাংজুর ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত সেও অনিচ্ছা সত্ত্বেই মাথা নত করে জু ইয়াংকে গ্রিটিং জানায়। এরপর চিবান জু ইয়াংকে বলে, মাউন্টেন অ্যান্ড সি ইমর্টাল রেলমের পাওয়ার ও পজিশন খুবই ভয়ঙ্কর। ওরা যদি এভাবে আমাদের ওপর অ্যাটাক করতে থাকে, তাহলে আমি ভয় পাচ্ছি পুরো উ রেলমই ওদের হাতে ধ্বংস হয়ে যাবে। আমি জানি না আপনি ওদের মোকাবিলা করার জন্য কি প্ল্যান করছেন। জিয়াং জানত যে জ্যাংবাসী সেখানেই লুকিয়ে আছে, তাই সে বলে, তুমি এতক্ষণ ধরে লুকিয়ে আছো, আর কতক্ষণ এভাবে সব দেখবে? এখনই বেরিয়ে আসো। হঠাৎ করে সেখানে প্রবল বাতাস বইতে শুরু করে, আর সেই বাতাসের মাঝখান থেকেই জ্যাংবাসী সামনে আসে। তাকে দেখে সব হলমাস্টার হতবাক হয়ে যায়। চাংজু তখন বলে, আপনি যদি সত্যিই সেফ ছিলেন, তাহলে আগে কেন তিয়েন সেক্টকে ফার্স্ট স্লট টোকেন দিয়ে দিলেন? জ্যাংবাসী সবাইকে শান্ত থাকতে বলে। তারপর সে হাত জোর করে জিয়াংয়ের দিকে তাকিয়ে বলে, আমি আগেই ওই প্যালেস তোমার হাতে তুলে দিয়েছি। মাউন্টেন অ্যান্ড সি রেলমের এই সেক্টগুলো ছোট মাছের মতোই। আমার মনে হয় না তুমি সত্যি ওদের শেষ করতে পারবে না। আসলে জ্যাংবাসী জুইয়াংকে টেস্ট করতে চাইছিল। সে দেখতে চাইছিল জুইয়াং কতটা পাওয়ারফুল আর ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে সিদ্ধান্ত নেয়। এটা শুনে বার্নিং ক্রো বলে ওঠে, ওল্ড ম্যান, তুমি মাউন্টেন অ্যান্ড সি রেলমের সেক্টগুলোকে ছোট মাছ বলছো, অথচ ওরা সবাই নিজ নিজ সেক্টের এলিট। এমনকি তোমার আর্থ ইনফিনিট কাল্টিভেশন লেভেল দিয়েও ওদের ক্লিয়ার করতে অন্তত আধ মাস লাগবে। ততক্ষণে তোমার ওয়েই সেক্ট পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তবুও তুমি ওদের এত তুচ্ছ ভাবছ? এই কথা শুনে চাংজু রেগে গিয়ে বলে, দুর্গন্ধযুক্ত পোকা, তুমি খুব বেশি কথা বলছো। জ্যাংবাসী হেসে বলে, তোমার আন্দাজ একদম ঠিক। এইবারের এনিমি সত্যিই খুব পাওয়ারফুল। এদের আমি নিজে সামলাতে পারবো না। কিন্তু আমার মনে হয় জুইয়াং, তোমার কাছে নিশ্চয়ই কোনো ভালো আইডিয়া আছে যেটা দিয়ে তুমি পুরো ওয়েই রেলমকে বাঁচাতে পারবে। সবাই একসঙ্গে জুইয়াংয়ের দিকে তাকিয়ে যায়। চাংজু মনে মনে ভাবছিল যে জুইয়াং তাদের কোনো সাহায্যই করতে পারবে না, তাই সে হালকা হাসছিল। তখন জুইয়াং শান্তভাবে বলে, আমরা বাউন্ডলেস ইউনিভার্স ইউনিটি ফরমেশন ব্যবহার করে সবাইকে বাঁচাতে পারি। এই কথা শুনে জ্যাংবাসী অবাক হয়ে বলে, তুমি বাউন্ডলেস ইউনিভার্স ইউনিটি ফরমেশনের কথা কিভাবে জানো? আমি তো শুরু থেকেই এটা সিক্রেট রেখেছিলাম। তবে ঠিক আছে, যদি তুমি এই ফরমেশন দিয়ে সবাইকে বাঁচাতে পারো, তাহলে আমি দেখতে চাই তুমি কিভাবে করবে। এই বলে সে সেই ফরমেশন ডিস্ক অ্যাক্টিভেট করে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে পুরো ওয়েই রেলমের ম্যাপ ভেসে ওঠে। এরপর জ্যাংবাসী বলতে শুরু করে, যখন আমি ইউই ইমমর্টাল রেলম তৈরি করার সময় এর ফাউন্ডেশনে 12 পিলার যুক্ত করা হয়েছিল। তাই কেউ যদি উই রেলমে অনুপ্রবেশ করার চেষ্টা করে, তাহলে তারা আমার ম্যাজিক থেকে বাঁচতে পারবে না। সত্যি বলতে গেলে জিয়াংয়ের মাস্টার জু টংয়ের গাইডেন্স অনুযায়ী এই ফরমেশন তৈরি করা হয়েছিল। এই ফরমেশনের কারণে উই রেলমে থাকা মাউন্টেন অ্যান্ড সি রেলমের সেক্টগুলোর লোকেরা ম্যাপের ওপর রেড পয়েন্ট হিসাবে দেখা যেতে থাকে। জাংবাসী বলে, এই ম্যাপ দিয়ে আমরা শুধু এটুকুই জানতে পারি যে মাউন্টেন অ্যান্ড সি রেলমের ইন্ট্রুডাররা কোথায় আছে আর কোথায় অ্যাট্যাক করতে যাচ্ছে, কিন্তু এই ম্যাপ দিয়ে আমরা ওদের মেরে ফেলতে পারবো না। জিয়াং শান্তভাবে বলে, তা ঠিক নয়, এই ম্যাপটাই আমার জন্য যথেষ্ট। এটা ব্যবহার করে আমি সব ইন্ট্রুডারকে মেরে ফেলতে পারি। এই বলে সে লোনলি পাথ স্টোন বের করে আনে, যেটার নাম জু ইয়াং রেখেছিল মেন্টো। জাংবাসীর কাছে স্টোনটা কিছুটা পরিচিত মনে হয়।
জু ইয়াং মেন্টোকে নির্দেশ দেয়, লেভেল 8-এর নিচে থাকা সব মর্টালকে হত্যা করো যারা উই রিয়েলমে অনুপ্রবেশ করার সাহস করেছে। এরপর মেন্টো ম্যাপ থেকে ইনফরমেশন অবজর্ভ করতে শুরু করে। এটা দেখে সব হল মাস্টার হতভম্ব হয়ে যায়। এরপর মেন্টো বাইরে এসে ম্যাপ অ্যাক্টিভেট করে। সবাই সেটা দেখতে বাইরে চলে আসে। চুয়াংজু মনে মনে ভাবে, এটা শুধু শো অফ, এই ছোট স্টোনের কাছে কোনো পাওয়ার নেই। এমনকি জাং বাসিও চিন্তিত হয়ে পড়ে। সে জিয়াংকে বলে, লিটল ফ্রেন্ড, তোমার এই ক্রিচারটা আসলে কি করছে? জিয়াং ঠান্ডা গলায় বলে, যে কেউ আমার উই প্যালেসের শান্তিতে বিঘ্ন ঘটাবে তার জীবন আর মৃত্যু থাকবে আমার আঙুলের ইশারায়। এই বলে জিয়াং একটা চুটকি বাজায়। সঙ্গে সঙ্গে মেন্টো পুরো উই র্যালম জুড়ে লাইটনিং স্ট্রাইক চালাতে শুরু করে। এখন আমরা উই র্যালমের এক জায়গার সিন দেখি যেখানে মাউন্টেন অ্যান্ড সি র্যালমের কয়েকজন পেটিশনের উই র্যালমের 2 ডিসাইপলকে হত্যা করছিল। ঠিক তখনই তাদের উপর লাইটনিং নেমে আসে আর সবাই মুহূর্তের মধ্যেই মারা যায়। এটা দেখে উই র্যালমের বেঁচে থাকা 2 পেটিশনার আনন্দে ভরে ওঠে। এরপর আমাদের দেখানো হয় উই ইমমর্টাল র্যালমের ডার্কনেস ব্ল্যাক হোল। সেখানেও যেখানে যেখানে মাউন্টেন অ্যান্ড সি র্যালমের সেক্টরা ছিল সবার উপর লাইটনিং পড়ে আর তারা সবাই মারা যায়। এরপর সিন বদলে আমরা দেখি টিং ফাং আর তার সঙ্গীরা মাউন্টেন অ্যান্ড সি র্যালমের সেক্টগুলোর সঙ্গে ফাইট করছিল। হঠাৎ করেই সেখানকার সব মাউন্টেন অ্যান্ড সি র্যালমের লোক বিস্ফোরিত হয়ে মারা যায়। এটা দেখে টিং ফাং হতবাক হয়ে বলে, আমরা তো এখনো অ্যাট্যাকই করিনি, তাহলে ওরা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে গেল কিভাবে? কোয়াং ইয়াং শান্তভাবে বলে, আমাদের জন্য তো এটা ভালোই হয়েছে। ই শিন তখন বুঝে যায় এই সব কিছুই অ্যানসেস্টার জু ইয়াং করছে। চাং ইউ ম্যাপের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়, কারণ একের পর এক রেড পয়েন্ট গায়েব হতে শুরু করে। জাং বাসিও জিয়াংয়ের পাওয়ার দেখে বিশ্বাস করতে পারছিল না। চোখের পলকে জিয়াং হাজার হাজার মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমের পেটিশনারকে মেরে ফেলেছিল। এখন মাউন্টেন অ্যান্ড সি রিয়েলমের মাত্র 12 জন পেটিশনার বেঁচে ছিল, কারণ জিয়াং আসলে উই হলের সব মাস্টারদের টেস্ট নিতে চাইছিল। চাং জু জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি ওদের সবাইকে কিভাবে মারলে? কিন্তু জিয়াং কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। চিবান চাংজুকে বলে, জিয়াংয়ের পাওয়ার সত্যিই ওভারবেয়ারিং। তিনি আমাদের ওয়ে র্যালমকে বাঁচিয়েছেন এবং হাজার হাজার ইমমর্টালকে হত্যা করেছেন। বার্নিং ক্রো সবাইকে বলে, যতদিন আমার বস এখানে আছেন ততদিন কারোর কিছু হবে না। আমার বস সব কিছু করতে পারেন। তোমরা সবাই খুবই ভাগ্যবান যে ওয়ে রেলম এখন তিয়েনলিং সেক্টের অংশ হয়ে গেছে। লিও ডংও যোগ করে বলে, এখন থেকে ওয়ে রেলমকে লিং সেক্ট ডমিনেট করবে, তাই তোমাদের সবাইকে আমাদের প্রতি লয়াল হতে হবে এবং আমাদের অ্যানসেস্টারের সেবা করতে হবে। সব হল মাস্টার এই কথার অর্থ বুঝে যায়। এরপর সবাই ভেতরে ঢুকে পড়ে। চিবানের মনে হচ্ছিল চাংজু হয়তো সমস্যা তৈরি করবে, কিন্তু সেও শেষ পর্যন্ত জু ইয়াংয়ের সামনে হাঁটু গেড়ে বসে। বাকিরাও সবাই মাথা নত করে জিয়াংকে রেসপেক্ট দেয়। এখন সবাই আনুষ্ঠানিকভাবে জিয়াংকে ফার্স্ট সিট হিসেবে মেনে নিয়েছে। লিয়াংশু তখন বলে, তোমরা সবাই 12 হল মাস্টার, এখন সময় এসেছে তোমাদের লয়্যালটি প্রমাণ করার। ওয়ে রেলমের বাইরে এখনও কিছু ইমমর্টাল আর মাউন্টেন সেক্টের পিটিশনার বেঁচে আছে। এখন তোমাদেরই ওদের শেষ করতে হবে। সবাই তার কথা মেনে নেয়। এরপর আমরা রাতের সিন দেখি। লু জিয়ান আর লি বসে ইয়েন ইয়াং গেম খেলছিল, কিন্তু লি হেরে যায়। বার্নিং ক্রো পাশে বসে মজা করে ব্ল্যাক গ্রেভ দেখাচ্ছিল। জাং বাসিও হলে উপস্থিত ছিল। সে জিয়াংকে বলে, আমি এখনও হেভেনলি স্টোনের পাওয়ার বিশ্বাস করতে পারছি না। এটা একাই হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। এটা কি কোনো বিস্টের মতো? জিয়াং বলে, তুমি একদম ঠিক ধরেছ। আমার মাস্টার অনেক বছর আগেই তোমাকে হিন্ট দিয়েছিলেন, কিন্তু তুমি তখন সেটা বুঝতে পারোনি। এরপর জু ইয়াং বলে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেটা সেলেস্টিয়াল গডের সঙ্গে সম্পর্কিত। এইভাবেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।